শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের ছোট্ট এক গ্রাম, যেখানে এখনও ভোরের কুয়াশা অলস ভঙ্গিতে গায়ে জড়িয়ে রাখে মাটির পথ। গ্রামের নাম ধলেশ্বরীপুর। এখানকার মানুষের দিন শুরু হয় মসজিদের আজান আর মোরগের ডাক দিয়ে। জীবনযাত্রা ধীর, শান্ত, কিন্তু প্রতিটি ঘরের ভেতরে গল্প জমে থাকে। গ্রামের একদম শেষ প্রান্তে, নদীর কিনারে পুরনো এক দোতলা মাটির বাড়ি। এই বাড়ির নাম শিউলি ভিলা, যদিও নামের সাথে মিলিয়ে এখানে কোনো শিউলি ফুলের গাছ নেই। এই বাড়ির মালিক আব্দুল বারী চৌধুরী, যিনি একসময় জমিদার বংশের উত্তরাধিকারী ছিলেন, কিন্তু কালের বিবর্তনে সেই জমিদারি আর নেই। এখন তিনি শুধু গ্রামের সম্মানিত প্রবীণ ব্যক্তি, যাকে সবাই চৌধুরী সাহেব বলে ডাকে। চৌধুরী সাহেবের একমাত্র ছেলে ফারহান চৌধুরী। 20-22 বছর বয়স, শহরের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, কিন্তু ছুটিতে বাড়ি এলেই পুরো গ্রাম যেন উৎসবের আমেজে মেতে ওঠে। ফারহান স্বভাবে নম্র, বুদ্ধিদীপ্ত এবং গ্রামপ্রেমী। সে শহরের চাকচিক্যে অভ্যস্ত হলেও গ্রামের মাটির গন্ধ তাকে টানে, এখানকার মানুষদের সাথে মিশতে সে ভালোবাসে। কিন্তু গল্পের আসল মোড় অন্য জায়গায়। এই গ্রামেরই আরেকটি বাড়ি, গোলাপ কুঠি। এখানে থাকে রাফিয়া। রাফিয়া গ্রামের সবচেয়ে আলোচিত মেয়ে। বুদ্ধিমতী, সুন্দরী, অথচ একরোখা। তার চোখে একরকম বিদ্রোহী ভাব, যা অনেক ছেলেকেই তার কাছে আসতে নিরুৎসাহিত করে। ছোটবেলা থেকেই সে সাহসী, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করে। গ্রামের পুরুষশাসিত সমাজে তার স্পষ্টভাষিতা অনেকেরই পছন্দ নয়। কিন্তু তবুও, তাকে কেউ অবহেলা করতে পারে না। ফারহান আর রাফিয়া, দুজন সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ, তবুও দুজনের জীবনের গল্প এক সুতোয় গাঁথা। গ্রামের সকালের রোদ এখনও কোমল। কুয়াশার চাদর পুরোপুরি সরেনি, মাটির পথগুলোর গায়ে শিশিরের ছোঁয়া লেগে রয়েছে। ধলেশ্বরীপুরের মেঠোপথ ধরে হেঁটে আসছে ফারহান চৌধুরী। লম্বা শার্ট, জিন্সের প্যান্ট, চোখে সানগ্লাস, গায়ের মানুষদের কাছে সে যেন শহরের বাতাসে গড়া এক ভিন্ন চরিত্র। পাশ দিয়ে গরুর গাড়ি যাচ্ছে, মাঠের দিকে যাচ্ছে কৃষকের দল। সবাই তাকে দেখে হাসিমুখে সালাম দেয়, কেউ কেউ জিজ্ঞেস করে, বড় সাহেবের পোলা আইসা পড়ছেনি? ফারহান মৃদু হেসে সবার দিকে মাথা নাড়ে। সেই গ্রামে এলেই মানুষজন যেন এক অন্যরকম আনন্দে ভাসে। কিন্তু আজকের সকালটা অন্যরকম। তার চোখের সামনে রাফিয়া। সে একা বসে আছে গ্রামের পুকুর পাড়ের এক পুরনো কাঁঠাল গাছের নিচে। কপালে গভীর ভাঁজ, চোখে চিন্তার ছাপ। কেউ এমনভাবে বসে থাকলে মনে হবে যেন পৃথিবীর সব দুঃখ তার বুকেই চেপে বসেছে। ফারহান কিছুটা দ্বিধা নিয়েই সামনে এগিয়ে যায়। এত সকালে এখানে একা বসে আছো কেন? রাফিয়া ধীরে চোখ তোলে। এক মুহূর্তের জন্য তার চোখে কিছু একটার ঝিলিক দেখা গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই সেই ঝিলিক মরে গেল। তুমি এসেছ কবে? গতকাল রাতে। তুমি তো এখনো সেই আগের মতোই আছো, একরোখা। রাফিয়া কোনো উত্তর দিল না। শুধু পুকুরের জলে একটা ছোট পাথর ছুঁড়ে মারল। জল কাপল, কিন্তু তার মন? ফারহানও চুপ করে বসে রইল। কিছু সময় তারা দুজনই নিঃশব্দে কাটাল। বাতাসের মাঝে কেমন একটা চাপা অনুভূতি ঘুরে বেড়াচ্ছে। তোমার চিন্তার কারণটা কি? ফারহান এবার সরাসরি জানতে চায়। রাফিয়া এক মুহূর্ত মুখ ফিরিয়ে নিল। তারপর ধীরে বলে, তোমার জানা দরকার নেই। গ্রামে সবাই জানে যে আমি সমস্যায় আছি, কিন্তু কাউকে কিছু বলার প্রয়োজন মনে করি না। ফারহান একটু হাসে, কিন্তু সেই হাসির ভেতর কোনো আনন্দ নেই। তুমি কখনো বদলাবে না, রাফিয়া। তোমার সবকিছু একার মধ্যে রাখতে ভালো লাগে, তাই না? রাফিয়া কিছু বলল না। আকাশের মেঘ ঘন হতে শুরু করেছে। বাতাস একটু ভারী হয়ে এসেছে। হয়তো বৃষ্টি হবে। ফারহান দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তুমি না বললেও একদিন আমি ঠিকই জেনে নেব।
কারণ আমি জানি তুমি এমনভাবে বসে থাকার মেয়ে নও। তুমি সমস্যার মুখোমুখি দাঁড়ানো মেয়ে, পালিয়ে যাওয়ার মেয়ে নও। রাফিয়া এবার প্রথমবারের মতো ফারহানের চোখের দিকে তাকাল। এক মুহূর্তের জন্য দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা নেমে এল। কিন্তু এর মধ্যেই হঠাৎ গ্রামের এক ছেলে মেয়ে দৌড়ে এলো ওদের দিকে। রাফিয়া আপা, বাড়িতে তাড়াতাড়ি যান, চাচা খুব রাগ করছে। রাফিয়ার চোখে মুহূর্তেই আতঙ্ক ফুটে উঠল। ফারহান কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। কি হয়েছে? কিন্তু রাফিয়া দেরি না করে উঠে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য সে ফারহানের দিকে তাকায়, কিছু বলার চেষ্টা করে, কিন্তু শেষে চুপ করে দৌড়ে চলে যায়। ফারহান উঠে দাঁড়িয়ে দূর থেকে তাকে যেতে দেখে রাফিয়া দ্রুত পায়ে বাড়ির দিকে ছুটতে থাকে। তার শাড়ির আঁচল বাতাসে উড়ছে, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে জানে বাড়িতে কিছু একটা হয়েছে, আর সেটা নিশ্চয়ই ভালো কিছু নয়। রাফিয়া, থামো! কাছে এসে তার বড় চাচা হারুন মিয়া গর্জে ওঠেন। 50 এই মানুষটি গ্রামের প্রভাবশালী একজন, রাফিয়ার বাবার বড় ভাই। তার চওড়া কপালে গভীর ভাঁজ, চোখে রাগের আগুন। তুমি এত সকালে কোথায় ছিলে? রাফিয়া মুখ নিচু করে, কিন্তু নির্ভীক কণ্ঠে বলে, আমি পুকুর পাড়ে গিয়েছিলাম। পুকুর পাড়ে? কার সঙ্গে? হারুন মিয়ার কণ্ঠে সন্দেহ ঝরে পড়ে। আশপাশে কিছু প্রতিবেশী দাঁড়িয়ে গেছে, দূর থেকে দেখছে, কেউ মুখ খুলছে না। রাফিয়া এবার সোজা হয়ে দাঁড়ায়। আমি একাই গিয়েছিলাম। মিথ্যে বলো না। গ্রামে সবাই বলছে তুমি শহরের ছেলের সঙ্গে দেখা করছ, ওই ফারহান চৌধুরীর সঙ্গে। এইবার চুপ করে গেল রাফিয়া। সে কিছুটা অবাক হল। ফারহানের সঙ্গে কথা বলা কি এত বড় অপরাধ? তোমার মতো মেয়ে হয়ে তুমি এসব কি করছ? হারুন মিয়া ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠলেন। তোমার বাবা নেই বলে ভাবছ যা খুশি করতে পারবে? এই কথা শুনেই রাফিয়ার মুখটা শক্ত হয়ে গেল। তার বাবা ছিলেন একজন শিক্ষিত মানুষ, যিনি চাইতেন তার মেয়ে নিজের পায়ে দাঁড়াক। কিন্তু বাবার মৃত্যুর পর থেকে হারুন মিয়া যেন এই পরিবারের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন, আর প্রতিটি ব্যাপারে হস্তক্ষেপ শুরু করেছেন। আমি কোনো ভুল করিনি, চাচা। ভুল করনি? হারুন মিয়া রাগে গর্জে ওঠেন। তাহলে কেন গ্রামের লোকেরা বলাবলি করছে? তুমি যদি বাড়ির সম্মান নষ্ট করো, তবে আমি সেটা সহ্য করব না। বাড়ির সম্মান কিসের জন্য নষ্ট হল, সেটা আগে ভেবে দেখুন, রাফিয়া দৃঢ় কণ্ঠে বলে। একজন ছেলের সঙ্গে কথা বললেই কি একটা মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়? এই কথায় চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। গ্রামের মানুষের চোখে বিস্ময়। রাফিয়ার এমন জবাব কেউ আশা করেনি। হারুন মিয়ার মুখ লাল হয়ে উঠল। তোমার এত সাহস! আমি যা বলি সেটাই হবে। আজ থেকে তুমি কোথাও যাবে না, বাইরে বের হওয়া বন্ধ। রাফিয়ার ভেতরটা ক্ষোভে জ্বলে উঠল। সে জানে তার জীবনটা দিন দিন সংকীর্ণ হয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই একজন শক্ত কণ্ঠ বলে উঠল, এটা কি ন্যায়সঙ্গত? সবাই তাকিয়ে দেখে ফারহান চৌধুরী এগিয়ে আসছে। তার চোখ দুটো স্থির, মুখে দৃঢ়তা। সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যেন এই অন্যায়ের প্রতিবাদ করতেই এসেছে। আপনারা একটা শিক্ষিত মেয়েকে এভাবে গৃহবন্দী করবেন? গ্রামের মানুষের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। হারুন মিয়া এবার ফারহানের দিকে ঘুরে দাঁড়ান। তুমি এখানে কেন? আমি এসেছি জানতে, একজন স্বাধীন মেয়ের কণ্ঠকে এত দ্রুত কেন স্তব্ধ করে দিতে চাইছেন? রাফিয়ার বুকের মধ্যে ধুকপুক শুরু হয়। এই সংঘর্ষ একেবারেই অপ্রত্যাশিত। হারুন মিয়া কঠিন চোখে তাকিয়ে রইলেন, তার মুখভর্তি অভিমান ও রাগ। এই যুদ্ধ কি এখানেই থেমে যাবে, নাকি এর থেকে আরও বড় কিছু হতে চলেছে? চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে।
গ্রামের মানুষজন দূরে দাঁড়িয়ে কেউ মুখ ফুটে কিছু বলছে না, কিন্তু সবার চোখে স্পষ্ট কৌতূহল। রাফিয়া আর ফারহান মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে বজ্রের মতো গম্ভীর চেহারায় দাঁড়িয়ে আছেন হারুন মিয়া। ফারহান দৃঢ় কণ্ঠে বলল, আপনার আপত্তি কি নিয়ে, চাচা? একজন মেয়ে যদি স্বাধীনভাবে কোথাও যায়, যদি কারো সঙ্গে কথা বলে, তাতে দোষ কোথায়? হারুন মিয়া এবার ফুঁসে উঠলেন। তুমি শহরের ছেলে, তোমাদের এসব নতুন নিয়ম এখানে চলবে না। আমাদের গ্রামের মেয়েরা ঘরের বাইরে গিয়ে ছেলেদের সঙ্গে মেলামেশা করবে, এটা আমরা সহ্য করব না। ফারহান মৃদু হাসল, তবে সেই হাসির ভেতর কেমন একটা বিদ্রূপ লুকিয়ে আছে। চাচা, আপনি কি জানেন, এই একই গ্রামে ছেলেরা যখন যেখানে খুশি যায়, যাদের সঙ্গে খুশি কথা বলে, তখন কোনো আপত্তি ওঠে না? কিন্তু একজন মেয়ে যদি একই কাজ করে, তখন সেটা তার চরিত্রের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়। হারুন মিয়া এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। তুমি গ্রামের নিয়ম বুঝবে না, শহরের বাতাসে বড় হয়েছ। এখানে আমাদের রীতিনীতি আছে। তোমার মতো ছেলেদের সঙ্গে কথা বললে এই মেয়ে বিয়ের যোগ্য থাকবে না। এই কথা শুনে চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। অনেকেই হয়তো মনে মনে একমত, কিন্তু প্রকাশ্যে কিছু বলার সাহস নেই। রাফিয়া এবার এগিয়ে এল। তার চোখে আগুনের মতো জ্বলে উঠেছে আত্মবিশ্বাস। আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমার আছে, চাচা। গ্রামের মানুষ কি বলবে, তা ভেবে আমি জীবন চালাতে পারব না। হারুন মিয়া কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর কঠিন স্বরে বললেন, তোমার এত বড় কথা বলার সাহস হলো কিভাবে? রাফিয়ার ঠোঁট কাঁপল, কিন্তু সে নিজেকে সামলে নিল। কারণ আমি মানুষ, চাচা। আমি কোনো পুতুল নই যে আপনার ইচ্ছেমতো চলবে। এই কথা বলেই সে এক ঝটকায় ঘুরে বাড়ির দিকে চলে গেল। চারপাশের মানুষজন বিস্মিত হয়ে তাকিয়ে রইল। কেউ কেউ ফিসফাস করতে লাগল, এই মেয়েটা দিন দিন বদলে যাচ্ছে। মেয়েদের এত কথা বলা কি ঠিক? কিন্তু ফারহান একবারও পিছু হটল না। সে স্থিরভাবে তাকিয়ে রইল, হারুন মিয়ার চোখে চোখ রেখে। আপনারা যুগের পরিবর্তন মেনে নিন, চাচা। নয়তো একদিন সময় আপনাকে বদলাতে বাধ্য করবে, সে বলল। তারপর সে আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। ধলেশ্বরীপুর যেন নীরব হয়ে গেছে। আজকের ঘটনাটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে বটতলার আড্ডা, সব জায়গায় আলোচনার একটাই বিষয়, রাফিয়া বদলে গেছে। কেউ কেউ বলছে, মেয়েটার সাহস অনেক বেড়ে গেছে। আবার কেউ কেউ নিচু গলায় ফিসফিস করছে, এভাবে ছেলেদের সঙ্গে কথা বললে তো ওর বিয়ে হবে না। গ্রামের মুরব্বীরা নিজেদের মধ্যে আলোচনা বসিয়েছে। নারীদের স্বাধীনতা নিয়ে কেউ কেউ খোলাখুলি সমর্থন করছে, আবার কেউ চুপচাপ বসে আছে, যেন বিষয়টি নিয়ে কথা বলাও বিপজ্জনক। অন্যদিকে হারুন মিয়া নিজের ঘরে ক্রোধে ফুঁসছেন। তিনি বারান্দায় পায়চারি করছেন, আর চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। এত বড় সাহস মেয়েটার! আমার কথার কোনো দামই নেই? তার স্ত্রী হালিমা বেগম চুপচাপ বসে আছে, স্বামীর রাগের সামনে কিছু বলতে সাহস পায় না। কিছুক্ষণ পর হারুন মিয়া রাগ সামলে বললেন, ওর জন্য একটা ব্যবস্থা করতে হবে। ওকে এইভাবে চলতে দিলে আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে। হালিমা বেগম এবার আস্তে করে বললেন, আপনি কি করতে চাচ্ছেন? হারুন মিয়া চোখ সরু করে বললেন, ওর জন্য একটা ভালো পাত্র ঠিক করতে হবে। যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, ততই মঙ্গল। এই কথা শুনেই হালিমা বেগম আঁতকে উঠলেন। এখনই বিয়ে? কিন্তু ও তো এখনো পড়াশোনা করছে। হারুন মিয়া হাত উঁচিয়ে বললেন, আমি যা বলেছি তাই হবে। অন্যদিকে রাফিয়া। রাতের আধারে রাফিয়া বারান্দায় দাঁড়িয়েছিল। মেঘলা আকাশ, নিচে মাটির উঠান, আর দূরে গ্রামের অন্ধকার পথ। তার মন যেন উথালপাথাল করছে। সে জানে, আজ যা ঘটেছে তার ফল ভালো হবে না।
হারুন চাচা সহজে মেনে নেবেন না। ঠিক তখনই হঠাৎ দরজায় একটা কড়া নাড়ার শব্দ হল। সেই ধীরে দরজা খুলল। ফারহান দাঁড়িয়ে আছে, চোখে মুখে গম্ভীর ভাব। তুমি ঠিক আছো? রাফিয়া কপালে ভাঁজ ফেলে বলল, তুমি এখানে কেন? আমি চিন্তিত ছিলাম আজকের ঘটনার পর। রাফিয়া হালকা হাসল। চিন্তা করো না, আমি ঠিক আছি। এটা নতুন কিছু নয়। আমি জানতাম একদিন এমন হবেই। ফারহান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, তুমি কি জানো তোমার চাচা তোমার বিয়ের কথা ভাবছেন? এই কথা শুনেই রাফিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিয়ে? ফারহান মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি কিছুক্ষণ আগেই শুনলাম উনি তোমার জন্য একটা পাত্র ঠিক করতে চাইছেন। রাফিয়ার বুকের মধ্যে ধক করে উঠল। সে জানত তার চাচা সহজে হার মানার মানুষ নন, কিন্তু এত দ্রুত এমন সিদ্ধান্ত নেবেন সেটা সে ভাবতে পারেনি। ওরা আমাকে বাধ্য করতে পারবে না, সে দৃঢ় স্বরে বলল। কিন্তু তুমি কি করবে? এইবার রাফিয়া নীরব হয়ে গেল। সে জানে এই সমাজে মেয়েদের ইচ্ছার কোনো মূল্য নেই। কিন্তু সে কি এত সহজে হেরে যাবে? আমি লড়াই করব, রাফিয়া ধীরে বলল। আমি কারো ক্রীড়নক হব না। ফারহান একটু মুচকি হাসল। তুমি আসলেই আলাদা, রাফিয়া। কিন্তু এই লড়াই সহজ হবে না। আমি পাশে থাকব যদি কখনো প্রয়োজন হয়। রাফিয়া চোখ তুলে তাকাল, এক মুহূর্তের জন্য তার চোখে কৃতজ্ঞতা ফুটে উঠল। রাত গভীর হয়ে আসছে, কিন্তু ধলেশ্বরীপুরের বাতাস যেন ভারী হয়ে আছে অদৃশ্য এক অশান্তিতে। আকাশের তারাগুলোও মেঘের আড়ালে লুকিয়ে গেছে, যেন তারাও এই উত্তাল পরিস্থিতির সাক্ষী হতে চায় না। রাফিয়া জানালার পাশে বসে আছে। মনের মধ্যে এক অজানা অস্থিরতা। চাচার রাগের প্রতিক্রিয়া কি হবে সে তা আন্দাজ করতে পারছে না। তবে একটাই কথা সে নিশ্চিত জানে, হারুন মিয়া সহজে হাল ছাড়বেন না। সামনে কি অপেক্ষা করছে সেটা না বুঝতে পারলেও রাফিয়ার মন অদ্ভুত এক বিদ্রোহী শক্তিতে ভরে উঠছে। সে কখনোই বিয়ে নামের সামাজিক শৃঙ্খলে বাধা পড়তে চায়নি, বিশেষ করে এমন কারো সঙ্গে যার সম্পর্কে সে কিছুই জানে না। ঠিক তখনই দরজার সামনে কড়া নাড়ার শব্দ হল। সে চমকে উঠল। এত রাতে? দরজা খুলতেই দেখতে পেল তার মা হালিমা বেগম। চোখে দুশ্চিন্তার ছাপ, ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে চাইলেও ভাষা খুঁজে পাচ্ছেন না। আম্মা, কি হয়েছে? হালিমা বেগম ধীরে বললেন, তোমার চাচা তোমার বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামী শুক্রবারই বিয়ে ঠিক করা হয়েছে। এক মুহূর্তের জন্য মনে হল চারপাশের পৃথিবী থেমে গেছে। কি? হ্যাঁ মা, আমি তোমাকে জানাতে চাইনি, কিন্তু তুমি যেন হঠাৎ কোনো ধাক্কা না খাও। তোমার চাচা বলেছে পরিবারের সম্মান বাঁচাতে হলে এই বিয়ে করতেই হবে। রাফিয়ার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল। গলা শুকিয়ে গেল, বুকের মধ্যে রাগ, অভিমান, বেদনা সব একসঙ্গে জড়ো হয়ে গেল। আম্মা, তুমি কি মনে করো আমি এই অন্যায় মেনে নেব? হালিমা বেগম নিঃশ্বাস ফেলে বললেন, মেয়ে হয়ে জন্মেছ, সমাজের নিয়মের বাইরে গেলে ভালো থাকবে না। আমি তোমার ভালো চাই বলেই বলছি। আমাদের সমাজে মেয়েদের বেশি সাহসী হওয়া ভালো না, মা। এই কথাটা যেন রাফিয়ার হৃদয় ১০০টা ছুরির মতো বিঁধল। আম্মা, তুমি কিভাবে এমন কথা বললে? তুমিই তো চাইতে আমি নিজের মতো করে বাঁচতে পারি। আমি চাই, মা। কিন্তু সমাজ চায় না। এই কথার পর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বাইরে বাতাসের ঝাপটা যেন আরো বেড়ে গেছে। ফারহান চৌধুরী বারান্দায় বসেছিল। বাতাসে একটা অদ্ভুত অস্থিরতা টের পাচ্ছে। আজকের ঘটনাগুলো তার মাথা থেকে সরছে না। তার মনে একটাই প্রশ্ন, রাফিয়া কি করবে? সে জানে রাফিয়া সমাজের নিয়ম ভাঙার মতো মেয়ে।
কিন্তু একা কি সে পারবে? এই সমাজ, এই রীতিনীতি কি এত সহজে তাকে ছাড়বে? ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। পরিচিত নাম্বার। রাফিয়া। ফোনের ওপাশ থেকে তীব্র শ্বাস নেওয়ার শব্দ এলো, তারপর এক মুহূর্ত নীরবতা। তারপর ভাঙা গলায় একটাই কথা এলো, আমি পালাতে চাই, ফারহান। ফারহানের বুকের মধ্যে ধক করে উঠল। রাফিয়া পালাতে চায়? তার মানে সে হাল ছাড়েনি। কিন্তু পালিয়ে গিয়ে সে কোথায় যাবে? কি করবে? এটাই কি সঠিক সিদ্ধান্ত? নাকি এই সিদ্ধান্তই তাকে মুক্তির পথে এগিয়ে নেবে? রাত গভীর হলেও ধলেশ্বরীপুরের বাতাস যেন থমথমে। সবকিছু নীরব, কিন্তু সেই নীরবতার ভেতরে যেন কোনো অজানা ঝড় অপেক্ষা করছে। ফারহান চৌধুরী ফোনের ওপাশ থেকে শ্বাস নেয়ার শব্দ শুনতে পাচ্ছিল। রাফিয়ার গলা কাঁপছিল, তবু তার কথায় ছিল একরকম দৃঢ়তা। আমি পালাতে চাই, ফারহান। আমাকে সাহায্য করবে? ফারহান এক মুহূর্ত চুপ করে থাকল। এই সিদ্ধান্ত সহজ নয়, এক ভুল পদক্ষেপে রাফিয়ার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু অন্যদিকে, এই গ্রামে থেকে গেলে তার কি হবে? জোর করে বিয়ে দেওয়া হবে, তাকে দমিয়ে রাখা হবে, তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি কি ভালো করে ভেবে দেখেছ? ফারহান নিচু গলায় বলল। হ্যাঁ। আমার সামনে আর কোনো রাস্তা নেই। আমি জানি, চাচা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। আমি সারা জীবন কারো অধীনে থাকতে চাই না, কারো ইচ্ছামতো জীবন কাটাতে চাই না। ফারহান দীর্ঘশ্বাস ফেলল। তাহলে রাত 2টার সময় গ্রামের পাশের বটতলায় এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। রাফিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করল না, ফোন কেটে দিল। রাফিয়া ধীরে ধীরে তার ব্যাগ গোছাচ্ছে। খুব বেশি কিছু নেওয়া যাবে না, একটা পাতলা শাড়ি, কিছু টাকা, আর এক বোতল পানি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। তার চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু সেই ক্লান্তির ভেতরে লুকিয়ে আছে বিদ্রোহের আগুন। আমি পালিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাব? এই প্রশ্নটাই তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তবে একটা কথা সে জানে, এখানে থাকলে তার জীবন শেষ। পালানোই একমাত্র পথ। ফারহান নিজের বাইকটা বের করে প্রস্তুত হচ্ছে। মাথার মধ্যে নানা প্রশ্ন ঘুরছে। এই সিদ্ধান্ত কি ঠিক হচ্ছে? যদি কেউ দেখে ফেলে? যদি ধরা পড়ে যায়? কিন্তু সে জানে, রাফিয়ার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারো নেই। সে ঘড়ির দিকে তাকালো, রাত 1:45। মাত্র 15 মিনিট বাকি। রাফিয়া ধীরে ধীরে ঘর থেকে বেরোতে যাবে, ঠিক তখনই পেছনে থেকে শোনা গেল মায়ের গলা। তুমি কোথাও যাচ্ছ, রাফিয়া? সে মুহূর্তেই থেমে গেল। আম্মা। হালিমা বেগম ঘরের কোণ থেকে বেরিয়ে এলেন। তার চোখ লাল, মুখে গভীর ক্লান্তির ছাপ। আমি জানি, তুমি কি করতে যাচ্ছ। রাফিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল। তুমি জানো? হ্যাঁ, মা। আমি তোমাকে ছোট থেকে চিনি। আমি জানি, তুমি কখনো অন্যায়ের কাছে মাথা নোয়াবে না। কিন্তু পালিয়ে যাওয়া কি সমাধান? রাফিয়ার বুক ধক করে উঠল। মায়ের চোখের দিকে তাকাতে পারছে না। আম্মা, তাহলে কি করব আমি? তুমিই বলো। আমি জানি না, মা। কিন্তু আমি চাই না, আমার মেয়ে এমন একটা ভুল করুক, যা তার জীবনকে আরও কঠিন করে তুলবে। রাফিয়ার চোখে পানি এসে গেল। সে জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু মায়ের এমন কণ্ঠস্বর কখনো শোনেনি। কিন্তু তার হাতে আর সময় নেই। আম্মা, আমি ফিরে আসব। যদি কখনো মনে হয় আমি ভুল করেছি, তবে ফিরে আসব। কিন্তু এখন আমাকে যেতে দাও। মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর নিঃশব্দে একপাশে সরে গেলেন। যাও, মা। কিন্তু মনে রেখো, পথ খুব কঠিন। রাফিয়া আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত বেরিয়ে পড়ল রাতের অন্ধকারে।
বটতলার কাছে পৌঁছে দেখল ফারহান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে উদ্বেগ, কিন্তু মুখে দৃঢ় সংকল্প। চলো, দেরি করা যাবে না, ফারহান বলল। রাফিয়া কোনো কথা না বলে বাইকে উঠল। বাতাস হালকা শীতল, রাত নিস্তব্ধ। ফারহান বাইক চালিয়ে সামনে এগিয়ে যেতে লাগল। ধলেশ্বরীপুরের রাস্তা পেছনে পড়ে যেতে লাগল, কিন্তু সামনে কি আছে তা কেউ জানে না। রাত গভীর হলেও ফারহানের বাইকের গতির সঙ্গে বাতাস যেন পাল্লা দিয়ে ছুটছে। চারপাশ নিস্তব্ধ, গ্রামের কাঁচা পথ ধরে বাইক ছুটে চলেছে শহরের দিকে। রাফিয়া পিছনে বসে আছে, কিন্তু তার হাত পা কাঁপছে না। তার ভেতরে ভয় নেই, কেবল অজানা ভবিষ্যতের জন্য এক অদ্ভুত উত্তেজনা। তুমি কই নিয়ে যাচ্ছ আমাকে? সে ফারহানের কানে ফিসফিস করে জানতে চাইল। ফারহান চোখ সরু করে বলল, শহরে আমার এক বন্ধু আছে, রায়হান। ওর বাসায় কিছুদিন থাকতে পারবে। তারপর পরিকল্পনা করব কি করতে হবে। শহরে গিয়ে আমি কি করব? তোমাকে একটা চাকরি খুঁজে দিতে হবে। তোমার স্বাধীনভাবে বাঁচার জন্য এটা জরুরি। তুমি কি তৈরি? রাফিয়া মৃদু হাসল। আমি যদি তৈরি না হতাম, তাহলে কি এই পথে পা বাড়াতাম? ফারহান মাথা নাড়ল। সত্যি, তুমি ভয়ঙ্কর একরোখা। রাফিয়া আর কোনো কথা বলল না। রাতের বাতাসে তার চুল উড়ছিল, আর তার চোখের গভীরে ছিল একটা নতুন স্বপ্নের ছাপ। কিন্তু ঠিক তখনই হঠাৎ রাস্তার ধারে একটা চেকপোস্ট চোখে পড়ল। পুলিশ দাঁড়িয়ে আছে, লাইট জ্বালিয়ে গাড়ি থামাচ্ছে। ফারহান ধীরে বাইক থামাল। পুলিশ? রাফিয়া শ্বাস আটকে গেল। তারা কি আমাদের খুঁজছে? ফারহান চিন্তিত হয়ে বলল, আমি নিশ্চিত নই। আমাদের স্বাভাবিক থাকতে হবে। পুলিশ এগিয়ে এল। কোথায় যাচ্ছেন? এক কনস্টেবল জিজ্ঞেস করল। আমরা শহরে যাচ্ছি, জরুরি একটা কাজে, ফারহান স্বাভাবিক কণ্ঠে বলল। কিন্তু কনস্টেবল সন্দেহের চোখে তাকাল। এই মেয়েটা কে? রাফিয়া মুখ নিচু করে থাকল। ফারহান ধীরস্থির স্বরে বলল, আমার আত্মীয়। ওর জরুরি একটা কাজ আছে, তাই নিয়ে যাচ্ছি। কনস্টেবল কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর চোখ সরিয়ে নিল। ঠিক আছে, যান। তবে সাবধানে চালাবেন। ফারহান এক মুহূর্তও দেরি করল না। বাইক স্টার্ট দিয়ে দ্রুত বেরিয়ে গেল সেখান থেকে। কিন্তু তার বুকের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। হারুন মিয়া কি পুলিশের কাছে অভিযোগ করেছে? নাকি এটা নিছক কাকতালীয় ঘটনা? ভোরের আলো ফোটার আগেই তারা শহরে পৌঁছে গেল। এই শহর সম্পূর্ণ আলাদা। চারপাশে উঁচু উঁচু ভবন, ব্যস্ত রাস্তা, আর মানুষের ভিড়। ফারহান বাইক নিয়ে রায়হানের বাড়ির সামনে এসে থামল। এখানেই আমরা থাকব কিছুদিন, সে বলল। রায়হান দরজা খুলে দিল। ভেতরে আসো, তোদের জন্য আমি এক রুম ঠিক করে রেখেছি। কিন্তু দোস্ত, এটা ঠিক করলি? ফারহান রাফিয়ার দিকে তাকাল। তুমি কি অনুতপ্ত? রাফিয়া মৃদু হাসল। একদম না। কিন্তু সে জানত না, শহরের জীবন তার জন্য আরও কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে। শহরের বাতাস ধলেশ্বরীপুরের তুলনায় অনেক বেশি ভারী। চারপাশের গাড়ির শব্দ, রাস্তার কোলাহল, অচেনা মুখের ভিড়, সবকিছুই যেন এক নতুন দুনিয়ার দরজা খুলে দিয়েছে রাফিয়ার সামনে। ফারহান আর রাফিয়া দুজনেই ক্লান্ত। সারারাত জার্নির পর শরীর ভেঙে পড়েছে, কিন্তু ঘুমানোর মতো সময় নেই। রায়হান বসার ঘরে এসে বলল, তোমরা যদি একসঙ্গে পালিয়ে এসে থাকো, তাহলে শোনো, এটা কোনো সহজ কাজ না। এই শহর গ্রাম না, এখানে টিকে থাকার জন্য টাকার দরকার। কাজ ছাড়া এখানে কেউ সাহায্য করবে না। রাফিয়া আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আমি কাজ করতে রাজি আছি। রায়হান একটু অবাক হল। তুমি কি শহরের কাজ বোঝো? কোনো অভিজ্ঞতা আছে? না, কিন্তু আমি শিখতে চাই।
আমি কারো দয়ায় বাঁচতে চাই না। ফারহান মৃদু হেসে বলল, ওকে হেল্প কর, রায়হান। ওর যদি একটা চাকরি হয় তাহলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। রায়হান কিছুক্ষণ ভেবে বলল, আমার পরিচিত এক অফিস আছে, ওখানে হয়তো একটা রিসেপশনিস্টের কাজ মিলতে পারে। রাফিয়ার চোখ চকচক করে উঠল। আমি কালই কাজ শুরু করতে চাই। সকাল হতে না হতেই হারুন মিয়ার বাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মেয়ে বাড়ি থেকে পালিয়েছে, এই খবরে পুরো গ্রাম উত্তাল হয়ে উঠল। সবাই কানাঘুষা করতে লাগল। মেয়েটা কি শহরে চলে গেছে? কিন্তু কার সঙ্গে? নিশ্চয়ই ওর সাথে কেউ ছিল। হারুন মিয়া রাগে কাঁপছেন। তার চোখমুখ লাল, গলা কাঁপছে। এই মেয়েকে আমি জীবনে মাফ করব না। কেউ ওকে খুঁজে বের করো। একজন এগিয়ে এসে বলল, চাচা, আমি শুনেছি ফারহান চৌধুরীর সাথেই নাকি মেয়েটাকে দেখা গেছে। এই কথা শুনেই হারুন মিয়ার চোখ বিস্ফোরিত হল। ফারহান? ওই শহুরে ছেলে আমার বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিল। তিনি সঙ্গে সঙ্গেই ফোন বের করে পুলিশের কাছে অভিযোগ জানালেন, আমার ভাইয়ের মেয়ে ফুসলিয়ে নিয়ে গেছে এক শহুরে ছেলে। এদের ধরতে হবে। পরের দিন সকালেই রাফিয়া রায়হানের পরিচিত এক অফিসে ইন্টারভিউ দিতে গেল। একজন মধ্যবয়সী ম্যানেজার তার দিকে সন্দেহভরা চোখে তাকিয়ে বলল, তোমার আগের কাজের অভিজ্ঞতা কি? কিছু নেই, রাফিয়া স্বীকার করল। কিন্তু আমি শিখতে রাজি আছি। ম্যানেজার একটু ভেবে বলল, তাহলে 1 সপ্তাহের জন্য ট্রায়াল পিরিয়ডে রাখব। ঠিকমতো কাজ করলে চাকরি পাকা হবে। রাফিয়া মাথা ঝাঁকাল। তার ভেতরে এক নতুন শক্তি খেলে গেল। সে জানে জীবন কঠিন হবে, কিন্তু সে এখন মুক্ত, নিজেকে নিজের মতো গড়ে তোলার সুযোগ পেয়েছে। অবশ্য সে জানত না, গ্রামের ছায়া এত সহজে তাকে ছাড়বে না। পুলিশ কি তাকে খুঁজে পাবে? গ্রামের লোকেরা কি তাকে সমাজের চোখে অপরাধী বানিয়ে দেবে? এটাই কি তার স্বাধীনতার আসল পথ, নাকি নতুন এক লড়াইয়ের শুরু? শহরের সকাল গ্রাম থেকে একেবারেই ভিন্ন। এখানে কেউ মোরগের ডাকে জাগে না, বরং গাড়ির হর্ন আর মানুষের ব্যস্ততার শব্দে শহর ধীরে ধীরে জেগে ওঠে। রাফিয়া নতুন চাকরির প্রথম দিনে যথেষ্ট নার্ভাস ছিল। সে কখনো অফিসে কাজ করেনি, তার গ্রাম্য জীবন আর শহরের এই কর্পোরেট জগতের পার্থক্য যেন আকাশ পাতাল। ফারহান তাকে সকালে অফিসে পৌঁছে দিয়ে বলল, নিজের ওপর বিশ্বাস রেখো, তুমি পারবে। রাফিয়া মৃদু হাসল। আমার তো অন্য কোনো উপায়ও নেই, তাই না? ফারহান কিছু বলল না, শুধু মাথা ঝাঁকাল। অফিসের প্রথম দিন। রিসেপশন ডেস্কে বসতেই রাফিয়ার বুক ধুকধুক করতে লাগল। একজন সহকর্মী, নুসরাত, তাকে দেখে হাসল। তুমি নতুন, তাই না? হ্যাঁ, আজ প্রথম দিন। ভয় পেও না, ধীরে ধীরে শিখে যাবে। রাফিয়া একটু স্বস্তি পেল। নুসরাত বন্ধুত্বপূর্ণ মনে হল, কিন্তু অন্য কয়েকজন সহকর্মীর চোখে কেমন একটা অদ্ভুত সন্দেহ ছিল। বিকেল নাগাদ সে বুঝতে পারল, কাজটা সহজ নয়। ফোন রিসিভ করা, কাগজপত্র গোছানো, বসদের নির্দেশ শোনা, সবকিছুতেই সতর্ক থাকতে হয়। কিন্তু তার মধ্যে এক অদম্য জেদ। সে জানে, যদি টিকে থাকতে হয় তাহলে সব শিখতেই হবে। হারুন মিয়ার রাগ এখনও কমেনি। তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনও কোনো খবর আসেনি। কেউ কি শহরে খোঁজ নিয়েছে? তিনি তার এক বিশ্বস্ত লোক, রফিক মিয়া, কে জিজ্ঞেস করলেন। জি চাচা, খোঁজ নিচ্ছি। মেয়েটা শহরের কোথায় আছে সেটা বের করতে একটু সময় লাগবে। হারুন মিয়া দাঁত চেপে বললেন, যত দেরিই হোক, আমি ওকে খুঁজে বের করব। সমাজের চোখে আমাদের মাথা নিচু হতে দেব না। তার চোখের আগুন বলে দিচ্ছিল, এই যুদ্ধ এখানেই শেষ হবে না। রাতের বেলা,
কাজ শেষে বাসায় ফিরে এসে রাফিয়া হাঁপিয়ে উঠল। রায়হান হেসে বলল, কেমন কাটল প্রথম দিন? কঠিন, কিন্তু আমি টিকে যাব। ফারহান মৃদু হেসে বলল, তুমি যদি হাল না ছাড়ো তবে তুমি অনেক দূর যাবে। কিন্তু ওরা কেউ জানত না বিপদ খুব কাছেই অপেক্ষা করছে। পরদিন সকালে অফিসে ঢোকার আগেই কেউ একজন তাকে দূর থেকে দেখছিল। একজন অপরিচিত লোক ফোনে কারো সঙ্গে কথা বলছিল। হ্যাঁ, আমি মেয়েটাকে খুঁজে পেয়েছি, গ্রাম থেকে যে পালিয়ে এসেছে। এখন কি করব? অর্থাৎ হারুন মিয়ার লোকেরা ইতোমধ্যেই রাফিয়ার অবস্থান খুঁজে পেয়েছে। সে কি এখনো নিরাপদ, নাকি তার স্বাধীনতার পথ আরও কঠিন হতে চলেছে? শহরের ব্যস্ততা যেন রাফিয়ার জীবনের নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকালবেলা অফিসের কাজ, নতুন কিছু শেখা, রিসেপশনের দায়িত্ব পালন করা, সব মিলিয়ে জীবন যেন একটু একটু করে গুছিয়ে নিচ্ছিল সে। কিন্তু জানত না তার স্বাধীনতার এই পথ এতটা সহজ হবে না। অফিসে ঢোকার সময় হঠাৎই মনে হল কেউ যেন তাকে লক্ষ্য করছে। তার হাতের ফাইল শক্ত হয়ে গেল, শরীরের লোম দাঁড়িয়ে গেল অজানা এক আতঙ্কে। সে পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখল না। কিন্তু কয়েক মুহূর্ত পরেই অফিসের পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা একজন লোক ফোনে কথা বলছিল। হ্যাঁ, মিয়া, আমি নিশ্চিত এই মেয়েটাই রাফিয়া। আজ সকালেই অফিসে ঢুকতে দেখলাম। ওপাশ থেকে কেউ কিছু বলল, আর লোকটা চোখ সরু করে তাকিয়ে বলল, ওরে ফলো করতেছি, খবর দিব। সে আবার ফোনটা কানে লাগিয়ে বলল, হুজুর, মিয়া, মেয়েটাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনার ইজ্জত তো আর ধুলোয় মেশাতে পারি না। সারাদিন কাজের চাপ ছিল, কিন্তু রাফিয়ার মন থেকে অস্বস্তিটা যাচ্ছিল না। একটা অদ্ভুত অনুভূতি, যেন কেউ তাকে অনুসরণ করছে। সন্ধ্যায় অফিস শেষে বের হওয়ার সময়ই সেটা আরও স্পষ্ট হয়ে গেল। পাশের দোকানের আয়নার কাছে সে দেখল একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে আর তার দিকেই তাকিয়ে আছে। আমি ভুল দেখছি না তো? কিন্তু ঠিক তখনই ফারহান বাইক নিয়ে অফিসের সামনে এসে দাঁড়াল। বলো, কেমন কাটল দিন? রাফিয়া একটু ধন্দে পড়ে গেল। সে কি ফারহানকে বলবে যে কেউ তাকে অনুসরণ করছে? কিন্তু যদি এটা কাকতালীয় হয়? সে শেষমেশ কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল, ভালো ছিল। চলো বাসায় ফিরি। কিন্তু কেউ একজন ঠিকই তাদের পিছু নিয়েছিল। ধলেশ্বরীপুরে রাতের অন্ধকারে হারুন মিয়া চুপচাপ বসে আছেন। তার সামনে বসে আছে রফিক মিয়া, যার চোখে ছিল এক ধরনের তৃপ্তির ছাপ। মিয়া, খোঁজ পেয়ে গেছি। মেয়েটা এখন শহরের এক অফিসে চাকরি করে। আর ওই ফারহানি ওরে নিয়ে গেছে। হারুন মিয়ার চোখ জ্বলে উঠল। এই মেয়ে আমার মুখে চুনকালি দিয়েছে। এখনই ব্যবস্থা নিতে হবে। রফিক একটু মাথা নুইয়ে বলল, আমাদের কিছু লোক আছে শহরে। চাইলে মেয়েটারে জোর করে ফিরিয়ে আনা যাবে। হারুন মিয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, একটা সুযোগ দাও ওকে। বলে দাও, গ্রামে ফিরে আসলে সব মাফ করে দেব। কিন্তু যদি না আসে? তার চোখে ভয়ঙ্কর এক ঝলক ফুটে উঠল। তাহলে ওর জীবন নরকে পরিণত করে দেব। রাতের বেলা রাফিয়া বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনটা অস্থির, বুকের মধ্যে এক অজানা ভয় কাজ করছিল। ফারহান তার পাশে এসে দাঁড়াল। কি হয়েছে? রাফিয়া ধীরে বলল, কিছু একটা ভুল হতে যাচ্ছে ফারহান। মনে হচ্ছে কিছু একটা ঘটবে। ফারহান মৃদু হেসে বলল, তুমি সবসময় এত টেনশন করো কেন? তুমি এখন নিজের পথে এগোচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ফারহান জানত না, ঠিক সেই মুহূর্তে কেউ একজন শহরের একটি অন্ধকার কোণায় দাঁড়িয়ে ফোনে বলছে, মেয়েটাকে ধরে আনার প্রস্তুতি নাও। কাল রাতে কাজে নামতে হবে। রাত গভীর হলেও শহরের বাতাসে একটা অদ্ভুত অস্থিরতা ছিল।
চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছিল, কিন্তু একটা অদৃশ্য বিপদ যেন অপেক্ষা করছিল অন্ধকারের আড়ালে। রাফিয়া জানালার পাশে বসেছিল, কিন্তু মন যেন অজানা আতঙ্কে শঙ্কিত। তার মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে, কেউ তার উপর নজর রাখছে। আমি কি ভুল ভাবছি? কিন্তু শেষ কদিন ধরে তার মন অদ্ভুত এক অস্বস্তি অনুভব করছে, যা সে ফারহানকেও বলতে পারেনি। অন্যদিকে ধলেশ্বরীপুরে হারুন মিয়া এবার সত্যিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত লোক রফিক মিয়া আর তার কয়েকজন সহকারীকে ডেকে পাঠালেন। তোমরা কাল রাতেই রওনা দিবা, মেয়েটারে ফিরাইয়া আনবা। ভালোয় ভালোয় আসতে চাইলে ঠিক আছে, না হলে। তিনি থেমে গেলেন। তার চোখের আগুন বলে দিচ্ছিল, না হলে শক্তি প্রয়োগ করো। রফিক মাথা নেড়ে বলল, চিন্তা করবেন না চাচা, মেয়ে বেশি নাক উঁচু করতেছে। বেশি চালাকির চেষ্টা করলে আমরাও আমাদের মতো ব্যবস্থা নিব। হারুন মিয়া ফিসফিস করে বললেন, এটা কোনো সাধারণ মেয়ে না, ওকে সহজে বশ মানানো যাবে না। কিন্তু ওরে ফেরাতে হবে যে কোনো মূল্যে। আমাদের পরিবারের সম্মান নষ্ট হইতে দেওয়া যাবে না। রফিক মিয়া মাথা নেড়ে উঠে দাঁড়াল। আমরা কাল রাতেই রওনা দেব, মিয়া। মেয়েটারে টেনে হিচড়ে নিয়ে আসব। শহরে রাতের অশনি সংকেত। রাত তখন প্রায় 2টো। শহরের রাস্তাগুলো ফাঁকা, বাতাসে হালকা শীতলতা। রায়হানের ফ্ল্যাটের সামনে এক কালো গ্লাস দেওয়া গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল 3জন লোক, রফিক মিয়া এবং তার 2জন সঙ্গী। তারা চারপাশে তাকিয়ে রইল। এইখানেই থাকে মেয়েটা? হুম, নিশ্চিত। ফ্ল্যাটের নাম্বারও ঠিক আছে। রফিক মিয়া একটা ফোন বের করল, কারো সঙ্গে কথা বলল, তারপর গম্ভীর মুখে বলল, দরজায় কড়া নাড়তে হবে না। সরাসরি দরজা ভেঙে ঢুকব। ভেতরে বিপদের আভাস। ঠিক সেই মুহূর্তে রাফিয়া হঠাৎ চমকে উঠল। সে জানে না কেন, কিন্তু তার বুক ধুকপুক করছে। সে ধীরে ধীরে উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাল। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। ওরা! সে দেখল কিছু লোক নিচে দাঁড়িয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে আসছে। তার পুরো শরীর কাঁপতে লাগল। তারা আমাকে ধরে নিতে এসেছে। সে মুহূর্তে দ্বিধা না করে দৌড়ে গিয়ে ফারহানের দরজায় কড়া নাড়ল। ফারহান, ওঠো, বিপদ। ফারহান চোখ কচলাতে কচলাতে দরজা খুলল। কি হয়েছে? ওরা এসেছে। ওরা আমাকে নিতে এসেছে। ফারহান কিছু বুঝে ওঠার আগেই দরজায় জোরে ধাক্কা পড়ল। ধরাম। কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। রায়হান তখনও ঘুমিয়েছিল। দরজার শব্দে সেও উঠে পড়ল। কি হচ্ছে? ওরা আমাকে ধরে নিয়ে যেতে এসেছে। ফারহান 1 সেকেন্ডও দেরি করল না। রায়হান, পেছনের দরজা দিয়ে বের হও। আমরা দেরি করলে ধরা পড়ব। 3জনেই দ্রুত ব্যাগ নিয়ে দৌড় দিল। পেছনের দরজা খুলেই বের হওয়ার মুহূর্তে দরজা ভেঙে পড়ল। ধরো! মেয়ে যেন পালাতে না পারে। রফিক মিয়া চিৎকার করল, কিন্তু ততক্ষণে রাফিয়া, ফারহান আর রায়হান পেছনের গলির ভেতর দৌড় শুরু করেছে। রাস্তায় কোনো গাড়ি নেই। তারা 3জনেই ছুটছে, কিন্তু পেছনে ধাওয়া করছে কয়েকজন লোক। রাতের শহর নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতা চিরে দৌড়ে পালাচ্ছে 3টি ছায়া, রাফিয়া, ফারহান আর রায়হান। পিছনে ধাওয়া করছে রফিক মিয়া আর তার 2জন সহযোগী, যারা যে কোনো মূল্যে রাফিয়াকে ধরে গ্রামে ফিরিয়ে নিতে চায়। রাস্তায় গাড়ি কম, কিন্তু কিছু স্ট্রিটলাইটের নিচে তাদের ছায়া স্পষ্ট হয়ে ফুটে উঠছে। ফারহান পেছনে এক ঝলক তাকিয়ে দেখল, তারা খুব কাছেই চলে এসেছে। তোমরা গলির ভেতরে ঢোকো, সে ফিসফিস করে বলল। তারা 3জন দ্রুত পাশের সরু গলিতে ঢুকে পড়ল। কিন্তু রফিক মিয়া এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। ওরা এদিকে গেছে।
ভাগ হয়ে খুঁজতে হবে। তার লোকেরা দ্রুত 3 দিক থেকে খোঁজ শুরু করল। রায়হান হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে কতক্ষণ পালিয়ে বেড়াব? রাফিয়া শ্বাস কষে বলল, আমি ফিরে যেতে পারবো না। তুমি যদি ভয় পাও তাহলে চলে যাও। ফারহান গম্ভীর গলায় বলল, আমরা কেউ ওকে একা ছেড়ে দেব না। কিন্তু ঠিক তখনই গলির মুখে একটা টর্চলাইট জ্বলে উঠল। ওরা এখানে আছে। 3 জনের রক্ত যেন জমে গেল। কোনো উপায় নেই, এখান থেকে বেরোতে হবে। হঠাৎই একটা পুরনো পরিত্যক্ত ভবন চোখে পড়ল। ভেতরে ঢোকো। তারা ছুটে গিয়ে সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে ঢুকে পড়ল আর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। চুপ করে থাকো। বাইরে রফিক মিয়ার লোকেরা ছুটে এলো, চারপাশে টর্চলাইট ঘোরাতে লাগল। কই গেল ওরা? তারা একবার গলির ভেতর, একবার বাইরে তাকাতে লাগল। কেউ কেউ পাশের গ্যারেজের পেছনে খোঁজ করল, কিন্তু ওই পুরনো ভবনের দিকে কেউ নজর দিল না। কিছুক্ষণ পর, এখানে নেই, অন্যদিকে গেছে হয়তো। কয়েক মুহূর্ত অপেক্ষার পর ধীরে ধীরে রফিক মিয়ার দল গলির বাইরে চলে গেল। ভেতরে অন্ধকারের ভেতর লুকিয়ে বসেছিল 3 জন শ্বাস আটকে রেখে। কিন্তু এটা কি সত্যিই শেষ? রাফিয়া জানত এটা কেবল শুরু। এই শহরে টিকে থাকার জন্য তাকে আরও শক্ত হতে হবে, আরও বুদ্ধি খাটাতে হবে। কিন্তু সামনে কি অপেক্ষা করছে সেটা সে নিজেও জানে না। পরিত্যক্ত ভবনের অন্ধকারের মধ্যে শ্বাস ফেলে বসেছিল রাফিয়া, ফারহান আর রায়হান। চারদিকে শুধু নিস্তব্ধতা, মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছিল গাড়ির হর্ন আর রাস্তায় পথচারীদের অস্পষ্ট কোলাহল। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। তারা চলে গেছে? রায়হান ফিসফিস করে জানতে চাইল। ফারহান এক মুহূর্ত বাইরে কান পেতে থাকল, তারপর ধীরে বলল, হয়তো আপাতত। কিন্তু ওরা আবার আসতে পারে। এখন বের হওয়া ঠিক হবে না। রাফিয়া কিছু বলছিল না। তার মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরছিল। এত সহজে কি তারা আমাকে ছেড়ে দেবে? না, সেটা সম্ভব নয়। হারুন মিয়া তার গোটা পরিবারের মানসম্মানকে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছেন। তিনি চাইলেই এভাবে ছেড়ে দেবেন না। আমরা কি পুরো রাত এখানে থাকব? রাফিয়া আস্তে করে বলল। ফারহান বলল, এখন বের হলেই বিপদ বাড়বে। ভোরের আলো ফোটার আগে বেরোনো যাবে না। রায়হান বিরক্ত হয়ে বলল, তাহলে আমরা এখানে বসে থাকব? কোনো পরিকল্পনা করব না? প্ল্যান করতে হবে ঠিকই, ফারহান মাথা ঝাঁকাল। কিন্তু আগে আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে। শহরে আমরা আর বেশি দিন থাকলে ধরা পড়ে যাব। তাহলে আমাদের শহর ছাড়তে হবে। এই কথা শুনেই রাফিয়ার মাথা তুলে তাকাল। কোথায় যাব? ঢাকা। ওখানে আমার এক পরিচিত আছেন। উনি আমাদের থাকার ব্যবস্থা করে দিতে পারবেন। আর ওখানে গেলে তোমার চাকরির সুযোগও বেশি থাকবে। ঢাকা? এই শহরেও যেখানে তাদের জন্য ঝুঁকি, সেখানে ঢাকায় গিয়ে কিভাবে টিকে থাকবে? কিন্তু এই মুহূর্তে অন্য কোনো পথ নেই। রায়হান একটু ভেবে বলল, আমাদের যাওয়ার আগে একটা জিনিস নিশ্চিত করতে হবে। ওরা যদি আবার আমাদের খুঁজতে আসে, তাহলে সহজে যেন আমাদের হদিস না পায়। ফারহান বলল, সেটাই করতে হবে। রাফিয়া মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিল। সে পালিয়েছে কারণ সে তার জীবন নিজের শর্তে কাটাতে চায়। কিন্তু এই পালিয়ে থাকাটা চিরকাল চলতে পারে না। হারুন মিয়া অস্থির হয়ে পায়চারি করছিলেন। রফিক মিয়া ফোনের ওপাশ থেকে জানাল, মিয়া, একদম সামনে এসে পড়ছিলাম। কিন্তু মেয়ে খুব চালাক। হঠাৎই কোথায় যেন লুকিয়ে গেল। তুমি কি আমাকে বলতে চাচ্ছ তুমি ব্যর্থ হয়েছ? হারুন মিয়া গর্জে উঠলেন। রফিক চুপ করে গেল। কিন্তু চিন্তা কইরেন না, মিয়া। আমরা ওদের শহরের ঠিকানা জানি। বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। হারুন মিয়া দাঁত চেপে বললেন,
আমার কথা শুনো। আমি কোনোভাবেই ওকে ছাড়ব না। সমাজের সামনে আমাকে ছোট করেছে। এটা সহ্য করব না। তার চোখে আগুন, আর সেই আগুন নেভার কোনো সম্ভাবনা নেই। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যে কোনো উপায়ে রাফিয়াকে ধরে এনে এই সমাজের শাস্তি দিতে হবে। রাত কেটে গেল ধীরে ধীরে। ভোরের আলো ফোটার আগে ফারহান তার পরিচিত এক বন্ধুর মাধ্যমে 3টা টিকিট জোগাড় করল। তাদের নতুন গন্তব্য ঢাকা। বস্তুত এই যাত্রা কি সত্যিই মুক্তির পথ, নাকি আরেক নতুন বিপদের দরজা খুলে দেবে? আমরা পালাচ্ছি না, আমরা নতুন একটা শুরু করতে যাচ্ছি, রাফিয়া মনে মনে ভাবল। কিন্তু তার মন জানত, এই যাত্রার শেষে কি অপেক্ষা করছে তা কেউই জানে না। শহরের বাতাস তখনও ধুলোমাখা, রাস্তাগুলোতে কিছু গাড়ির শব্দ থাকলেও ভোরের কুয়াশা এখনও পথের ওপর শুয়েছিল। বাসস্ট্যান্ডের অপেক্ষমান লোকজনের মধ্যে 3টি ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, রাফিয়া, ফারহান আর রায়হান। তারা 3জন কালো হুডি পরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন কারো নজরে না পড়ে। টিকিট ঠিক আছে তো? রাফিয়া ফিসফিস করে জানতে চাইল। ফারহান ছোট্ট একটা কাগজ এগিয়ে দিল, যেখানে লেখা ছিল, ঢাকা, সকাল 6:30, নন্দিতা পরিবহন। রায়হান চারপাশে চোখ বুলিয়ে নিচু গলায় বলল, ওরা আমাদের এখনো খুঁজছে কিনা সেটা জানার উপায় নেই, কিন্তু সাবধান থাকা দরকার। ফারহান মাথা নেড়ে বলল, শুনো, বাসে উঠে কেউ যেন বাড়তি কথা না বলে। আমরা অপরিচিতের মতো চুপচাপ থাকব। অন্যদিকে বিপদ ধেয়ে আসছে। ধলেশ্বরীপুর থেকে একদল লোক রওনা হয়ে গেছে শহরের দিকে। রফিক মিয়া আর তার সহযোগীরা এবার নতুন পরিকল্পনা করেছে, এই মেয়েকে ফেরাতে না পারলে তারা সরাসরি কঠিন কিছু করবে। তাদের হাতে এখন কিছু টাকা, কিছু ক্ষমতাশালী যোগাযোগ, আর একটাই লক্ষ্য, রাফিয়াকে ধরে আনা। একজন পুলিশ কনস্টেবলের সঙ্গে ফোনে কথা বলে রফিক মিয়া জানল, ওরা সম্ভবত শহর ছেড়ে কোথাও পালাচ্ছে। যদি বাসস্ট্যান্ডে খোঁজ নিই, তাহলে হদিস পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে তারা বাসস্ট্যান্ডের দিকে রওনা দিল। নন্দিতা পরিবহনের বাসস্ট্যান্ডে তখন যাত্রীদের বিশৃঙ্খলা। কেউ টিকিটের লাইনে দাঁড়িয়ে, কেউ বা গাড়ির ছাদে মাল ওঠাচ্ছে। এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল 3জন, যারা জানত তাদের প্রতিটি মুহূর্ত বিপদের সম্ভাবনা নিয়ে এগোচ্ছে। বাস কখন ছাড়বে? রাফিয়া কানে কানে জানতে চাইল। আর 10 মিনিট, ফারহান নিচু গলায় বলল। ঠিক তখনই রায়হান হঠাৎ পেছনের দিকে তাকিয়ে জমে গেল। ওদের লোকেরা স্ট্যান্ডে এসেছে। এই কথা শোনার পরই রাফিয়ার বুকের মধ্যে ধুকপুক শুরু হয়ে গেল। পুলিশের পোশাক পরা এক লোকের সঙ্গে কথা বলছে রফিক মিয়া। তার চোখের দৃষ্টি ঘুরে যাচ্ছে, যেন কাউকে খুঁজছে। আমরা কি করব? ফারহান দ্রুত চিন্তা করে বলল, চুপচাপ বাসে উঠে বসো। কথা বলবে না, কারো সঙ্গে চোখাচোখি করবে না। তারা দ্রুত বাসের ভেতরে উঠে গেল। রাফিয়া জানালার পর্দা সরিয়ে দেখল, রফিক মিয়া আর তার সহযোগীরা এদিকেই আসছে। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। বাসের চালক তখনও ইঞ্জিন চালু করেনি। তাড়াতাড়ি বাস ছাড়ুক, সে মনে মনে প্রার্থনা করছিল। ঠিক তখনই বাইরে রফিক মিয়া কাউকে কিছু জিজ্ঞেস করল, আর লোকটি তাদের বাসের দিকে হাত তুলে দেখাল। ওরা আমাদের বাসের কথা জেনে গেছে। ফারহান চাপা গলায় গালাগাল দিয়ে বলল, চালকের কাছে গিয়ে দেখাও, বাস এখনই ছাড়ানো যায় কিনা। রায়হান দৌড়ে গিয়ে চালকের কাছে অনুরোধ করল, ভাই, একটু আগেই বাস ছাড়তে পারবেন? জরুরি একটা কাজ আছে। চালক বিরক্ত হয়ে বলল, সময়ের আগে বাস ছাড়লে সমস্যা হবে। কিন্তু ঠিক তখনই বাসের সামনে রফিক মিয়া এসে দাঁড়াল, তার হাতে একটা মোবাইল ফোন। আমাদের জন্য সময় শেষ হয়ে আসছে। ওরা যদি বাসে ওঠে,
তাহলে আমরা ধরা পড়ে যাব। রাফিয়ার শরীর জমে গেল। তবে সে কি এবারও পালিয়ে যেতে পারবে, নাকি এইবার ধরা পড়তে হবে? বাসের জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখল রাফিয়া, রফিক মিয়া বাসের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোন কানে দিয়ে কারো সঙ্গে কথা বলছে। তার চোখ বারবার বাসের দিকে উঠছে। তার বুকের ভেতর অদ্ভুত একটা শীতল ভয় কাজ করছিল। ওরা আমাদের খুঁজে পেয়েছে। ফারহান নিচু গলায় বলল, দেখো, আমাদের শান্ত থাকতে হবে। বাস ছাড়ার অপেক্ষা করো, এখন কোনো ভুল করা যাবে না। কিন্তু তার মুখের কথাই যেন সত্যি হয়ে গেল। বাসের দরজার সামনে এসে দাঁড়ালো এক পুলিশ অফিসার। এই বাসে একজন মেয়েকে খুঁজছি, নাম রাফিয়া। সেই গ্রাম থেকে পালিয়ে এসেছে। বাসের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। যাত্রীরা একে অপরের দিকে তাকাতে লাগল। বাসের কন্ডাক্টর কিছুটা বিভ্রান্ত হয়ে পুলিশকে জিজ্ঞেস করল, কি ব্যাপার স্যার? রফিক মিয়া এবার পুলিশ অফিসারের কানে ফিসফিস করে কিছু বলল। এটা দেখেই ফারহান শ্বাস চেপে ধরল। ওরা বাসে উঠতে যাচ্ছে। আমরা ধরা পড়তে চলেছি। রায়হান তখনও চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। ভাই, বাস ছাড়েন। সমস্যা হবে না, দ্রুত ছাড়েন। চালক বিরক্ত হয়ে বলল, পুলিশ বাস থামিয়ে রেখেছে, আমি কিভাবে ছাড়ব? ঠিক তখনই বাসের ইঞ্জিন গর্জে উঠল। চালক কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার পাশের একজন সহকারী ক্লাচ ছেড়ে দিল, আর বাস ধীরে ধীরে গতি পেতে লাগল। কি হচ্ছে? পুলিশ অফিসার চমকে উঠল। রফিক মিয়া চেঁচিয়ে বলল, দাঁড় করাও বাস। মেয়েটা পালিয়ে যাচ্ছে। কিন্তু এতক্ষণে বাসের গতি বাড়তে শুরু করেছে। যাত্রীরা বিস্ময়ের সঙ্গে একে অপরের দিকে তাকাচ্ছে। বাঁচলাম, ফারহান চাপা স্বরে বলল। কিন্তু রাফিয়া জানত, এটা কেবল সাময়িক মুক্তি। ওরা এভাবে সহজে হাল ছাড়বে না। শহর থেকে ফিরে গিয়ে রফিক মিয়া হারুন মিয়ার সামনে দাঁড়াল। তার মুখে ছিল পরাজয়ের ছাপ। মিয়া, আমরা মিস করেছি। মেয়েটা বাসে উঠে গেছে, ঢাকা চলে গেছে মনে হয়। হারুন মিয়া এতক্ষণ পাথরের মতো চুপচাপ বসেছিলেন, এবার তার হাতের লাঠিটা মাটিতে আঘাত করে বললেন, আমার রাগের পরিণতি বোঝো না তোমরা? মেয়েটা আমার নাম ডুবিয়ে দিয়েছে। আমি কি এত সহজে ছেড়ে দেব? রফিক নিচু গলায় বলল, আমরা এখন কি করব মিয়া? হারুন মিয়া দাঁতে দাঁত চেপে বললেন, ঢাকায়ও আমাদের লোক আছে। আমি চাই ওকে এমন শিক্ষা দেওয়া হোক, যাতে ও বুঝতে পারে সমাজের নিয়ম ভাঙলে কি হয়। রফিক মিয়া মাথা নাড়ল। ঠিক আছে মিয়া, আমি ব্যবস্থা নিচ্ছি। এই যুদ্ধ এখানেই শেষ নয়। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল রাফিয়া। নতুন শহর, নতুন মানুষ, নতুন বাস্তবতা। কিন্তু এই শহর কি তাকে গ্রহণ করবে? নাকি এখানেও সে অতীতের ছায়ার হাত থেকে পালাতে পারবে না? ফারহান ধীরে বলল, আমরা নতুন জায়গায় এসেছি, এখন সাবধানে থাকতে হবে। রায়হান দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, আমরা আর কতদিন পালিয়ে থাকব? ঢাকার সকাল যেন অন্য এক জগৎ। কোলাহল, যানজট, রাস্তায় মানুষের ভিড়, সবকিছু ধলেশ্বরীপুরের সম্পূর্ণ বিপরীত। রাফিয়া বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। তার ভেতরে ভয়, উত্তেজনা আর এক নতুন জীবনের আশা একসঙ্গে কাজ করছিল। ফারহান ধীরে বলল, আমরা একটা নিরাপদ জায়গায় উঠতে হবে আগে। হারুন মিয়া এত সহজে হাল ছাড়বে না। রায়হান মাথা নেড়ে বলল, আমার এক বন্ধুর বাসা আছে মিরপুরে। ও এখন দেশের বাইরে, আমরা ওখানে থাকতে পারব কয়েকদিন। কিন্তু ওরা যদি আমাদের খুঁজে পায়? রাফিয়া নিচু গলায় বলল। ফারহান একটু হাসল, তাহলে আবার পালাব, যেমনটা আমরা বরাবর করে এসেছি। কিন্তু সবাই জানত, পালিয়ে বাঁচা কোনো স্থায়ী সমাধান নয়।
তিনজন দ্রুত মিরপুরের সেই বাসায় পৌঁছে গেল। ফ্ল্যাটটা ছোট, কিন্তু থাকার মতো নিরাপদ। ফারহান বলল, এবার আমাদের কাজ খুঁজতে হবে। তুমি কি ধরনের কাজ করতে চাও, রাফিয়া? রাফিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি সত্যিই স্বাধীন হতে চাই। এমন একটা কাজ যেখানে আমি নিজের পরিচয় দাঁড়াতে পারব। রায়হান একটু ভেবে বলল, আমার চেনা একটা এনজিও আছে, ওরা নারীদের জন্য কাজ করে। সেখানে হয়তো কিছু সুযোগ পাওয়া যাবে। ফারহান বলল, তাহলে কালই খোঁজ নেওয়া শুরু করো। কিন্তু সাবধানে থেকো, গ্রামের লোকেরা এখনও আমাদের পিছু নিতে পারে। কিন্তু তারা জানত না, বিপদ আরও দ্রুত এগিয়ে আসছে। ধলেশ্বরীপুরে হারুন মিয়া এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। রফিক মিয়াকে ডেকে বললেন, আমি আর অপেক্ষা করব না। ঢাকায় গিয়ে নিজেই ব্যবস্থা করব। মিয়া, আপনি নিজে যাবেন? হ্যাঁ, এতদিন অনেক হয়েছে। এবার আমার সম্মান ফিরিয়ে আনতে হবে। তার চোখের আগুন দেখে রফিক মিয়া বুঝতে পারল, এইবার কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। হারুন মিয়া ঢাকায় আসছেন, আর তার পরিকল্পনা খুব একটা শান্তিপূর্ণ কিছু নয়। সকালে রাফিয়া যখন কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন জানত না, তার জীবন নতুন এক মোড় নিতে চলেছে। ঢাকার কোলাহল, মিরপুরের ব্যস্ত রাস্তাগুলো যেন নতুন জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে রাফিয়ার কাছে। কিন্তু তার প্রতিটি মুহূর্ত যেন অদৃশ্য এক ছায়ার নিচে কাটছে। হারুন মিয়া এত সহজে হাল ছাড়বেন না, এই ভয় তার মনের কোণে লুকিয়ে আছে। ফারহান ও রায়হানের সহযোগিতায় রাফিয়া ঢাকার একটি নারী উন্নয়ন সংস্থায় কাজের জন্য যোগাযোগ করল। সেখানে এক সিনিয়র অফিসার, মাহিন আরা, তার ইন্টারভিউ নিলেন। তুমি আগে কোথাও কাজ করেছ? না, তবে আমি শিখতে আগ্রহী, রাফিয়া দৃঢ় কণ্ঠে বলল। মাহিন আরা কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করলেন, তারপর বললেন, আমরা নারীদের উন্নয়ন নিয়ে কাজ করি। যারা জীবনের প্রতিকূলতা পেরিয়ে উঠতে চায়, তাদের জন্য এখানে জায়গা আছে। তোমাকে ট্রেনিং নিতে হবে, তারপর কাজে সুযোগ দেওয়া যেতে পারে। রাফিয়া হাসল। এই প্রথম কেউ তার অতীতকে বাধা হিসেবে দেখল না। আমি রাজি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। অন্যদিকে হারুন মিয়ার আগমন। ঢাকার ব্যস্ত সড়কে একটা কালো গাড়ি থামল। গাড়ি থেকে নামল হারুন মিয়া, তার পাশে রফিক মিয়া। তার চোখে ছিল প্রতিশোধের আগুন। এই শহর বড় হোক বা ছোট, আমি আমার ভাগ্নিকে খুঁজে বের করব। রফিক মিয়া বলল, আমরা খোঁজ নিয়েছি। মেয়েটা নাকি একটা এনজিওর সঙ্গে যোগাযোগ করছে। হারুন মিয়া ঠোঁট চেপে বললেন, এবার শেষ খেলা খেলতে হবে। ও বুঝবে, আমাদের রীতিনীতির বিরুদ্ধে গেলে কি হয়। তার চোখে ছিল এক ভয়ঙ্কর সংকল্প। সন্ধ্যার পর রাফিয়া ও ফারহান বাসায় ফেরার জন্য রাস্তায় অপেক্ষা করছিল। ঠিক তখনই একটা মোটরসাইকেল পাশ দিয়ে ছুটে গেল, আর মুহূর্তের মধ্যে রাফিয়ার গায়ে ছুঁড়ে দিল একটা কাগজ। কাগজে লেখা ছিল, বাড়ি ফিরে আসো, নইলে ফল ভালো হবে না। রাফিয়া কাগজটা শক্ত করে ধরল। ফারহান রাগে বলল, ওরা আমাদের ট্র্যাক করছে। আমি ভয় পাব না, রাফিয়া ধীর কণ্ঠে বলল। আমি পালাব না। আমার অধিকার আদায় করব। কিন্তু তার সামনে যে আরেকটা বড় ঝড় অপেক্ষা করছে, সেটা তখনও সে জানত না। ঢাকার রাত তখনও ব্যস্ত। রাস্তায় গাড়ির লাইন, ফুটপাতে মানুষের ভিড়, আর বাতাসে এক ধরনের অস্থিরতা। কিন্তু সেই ভিড়ের মধ্যেও রাফিয়া, ফারহান আর রায়হান বুঝতে পারছিল, তাদের ওপর নজর রাখা হচ্ছে। হাতে ধরা হুমকির চিঠিটা রাফিয়া শক্ত করে ধরল। ওরা এত তাড়াতাড়ি আমাদের খুঁজে পেল? ফারহান তার কপাল কুঁচকে বলল, আমাদের যেকোনো মুহূর্তে জায়গা বদলাতে হবে। ওরা নিশ্চয়ই আমাদের এনজিওতে যোগাযোগের খবর পেয়েছে। রায়হান দ্রুত বলল,
এটা মানে ওরা আমাদের কাছেই আছে, আমাদের প্রতিটি পদক্ষেপ দেখছে। সঙ্গে সঙ্গে চারপাশে নজর ফেরাল তারা। একটা হালকা সাদা রঙের প্রাইভেট কার রাস্তার পাশে দাঁড়িয়েছিল। গাড়ির জানালা দিয়ে একজোড়া চোখ সরাসরি রাফিয়ার দিকে তাকিয়েছিল। সেই চোখে ছিল শীতল প্রতিশোধের ছায়া। হারুন মিয়া। ফারহান বলল, তুমি এখান থেকে সরে যাও। ওরা যদি তোমাকে ধরে ফেলে তাহলে সব শেষ। রায়হান দ্রুত একটা সিএনজি দেখিয়ে বলল, ওটাই উঠে পড়ো। কিন্তু ঠিক তখনই গাড়ির দরজা খুলে কয়েকজন লোক বেরিয়ে এলো। এই মেয়ে কোথায় যাবে? রফিক মিয়া আর তার লোকেরা সরাসরি রাস্তায় এসে দাঁড়াল। ফারহান এক মুহূর্ত দেরি না করে রাফিয়াকে ধাক্কা দিয়ে বলল, দৌড়াও। তারা তিনজন দৌড় শুরু করল। মিরপুরের রাস্তায় এই অসম প্রতিযোগিতা শুরু হয়ে গেল। একপাশে স্বাধীনতার লড়াই, আরেক পাশে পুরনো সমাজের শৃঙ্খল। একটা সরু গলির ভেতরে ঢুকে গেল তারা। রফিক মিয়ার লোকেরা ঠিক পেছনে। হঠাৎই সামনে একটা বড় পুকুর। এদিকে যাওয়ার রাস্তা নেই। এবার কি হবে? ঠিক তখনই একটা অটোরিকশা পাশ দিয়ে যেতে দেখে ফারহান ড্রাইভারকে চিৎকার করে বলল, ভাই থামেন। ড্রাইভার থামল। তারা দৌড়ে গিয়ে অটোতে উঠে পড়ল। অটো দ্রুত স্টার্ট নিয়ে চলে গেল। রফিক মিয়া আর তার লোকেরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ওরা আমাদের ফাঁকি দিল। হারুন মিয়া দাঁতে দাঁত চেপে বললেন, এখনো যুদ্ধ শেষ হয়নি, ওরা হয়তো পালিয়েছে, কিন্তু আমি নিশ্চিত করব ওরা নিরাপদ না। অটোরিকশা তাদের গলির মধ্য দিয়ে শহরের আরও গভীরে নিয়ে গেল। ফারহান বলল, আমাদের নতুন জায়গায় যেতে হবে, এখানে থাকা যাবে না। রায়হান বলল, আমার আরেকজন বন্ধু আছে গাজীপুরে, সেখানে গেলে কিছুদিন নিরাপদে থাকতে পারব। রাফিয়া মনে মনে ভাবল, আমি আর কতদিন পালিয়ে থাকব? কিন্তু তার লড়াই কি এখানেই শেষ, নাকি সামনে আরও বড় সংঘাত অপেক্ষা করছে? অটোরিকশা ঢাকার ব্যস্ত রাস্তা পেরিয়ে দ্রুত শহরের সীমান্তের দিকে এগিয়ে চলছিল। রাফিয়া, ফারহান আর রায়হান একে অপরের দিকে তাকাচ্ছিল। তাদের চোখে ছিল ক্লান্তি, ভয় আর এক অনিশ্চিত ভবিষ্যতের প্রতিচ্ছবি। আর কতদিন এভাবে পালিয়ে থাকব? এই প্রশ্নটা যেন সবাইকেই ভেতর থেকে পোড়াচ্ছিল। গাজীপুরে গিয়ে কি সত্যিই আমরা নিরাপদ থাকব? রায়হান আসতে বলল, আমার বন্ধুর বাসায় গেলে অন্তত কয়েকদিনের জন্য লুকিয়ে থাকা যাবে, তারপর দেখি কি করা যায়। ফারহান মাথা নেড়ে বলল, আমাদের একটা স্থায়ী সমাধান খুঁজতে হবে। এভাবে সারা জীবন পালিয়ে থাকা সম্ভব না। রাফিয়া এবার প্রথমবারের মতো সরাসরি বলল, আমি পালিয়ে থাকতে চাই না। আমি নিজেকে লুকিয়ে রাখতে চাই না। আমি লড়তে চাই। ফারহান কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে কি তুমি সামনে এসে দাঁড়াবে? তুমি কি প্রস্তুত? রাফিয়া এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলল না। আমি প্রস্তুত। অন্যদিকে হারুন মিয়ার প্রতিশোধের পরিকল্পনা। তুমি কি জানো তুমি আমাকে কত বড় অসম্মান করেছ? ঢাকার এক পাঁচতারা হোটেলের কক্ষে দাঁড়িয়েছিলেন হারুন মিয়া। তার চোখ দুটো রক্তবর্ণ, শরীরের প্রতিটি শিরা ক্রোধে কাঁপছিল। তার সামনে বসেছিল রফিক মিয়া, যার মাথা নিচু, গলায় জোরতা। আমাদের সামনে থেকে পালিয়ে গেল। এত সহজে হাল ছেড়ে দিলে? রফিক মাথা নিচু করে বলল, মিয়া, শহরের গলিগুলো খুব জটিল। আমরা যতবার ওদের কাছে পৌঁছাতে চেয়েছি, ওরা ততবার ফাঁকি দিয়েছে। হারুন মিয়া চোখ সরু করে বললেন, এবার আমার পদ্ধতি বদলাতে হবে। ওদের একবারে শেষ করে দিতে হবে। রফিক মিয়া সতর্ক গলায় বলল, কিন্তু মিয়া, এত দূর গেলে আইনের ঝামেলা হতে পারে। আইন? আইন তখনই কাজে লাগে যখন মানুষ বাঁচে। আমি নিশ্চিত করব এই মেয়ে যেন সমাজে বাঁচার সুযোগই না পায়।
এই কথার সঙ্গে সঙ্গেই হারুন মিয়া তার এক পরিচিত প্রভাবশালী লোকের ফোন নম্বর টানলেন। আমার কাজটা করে দাও, বিনিময়ে যা চাইবে তাই পাবে। ফোনের ওপাশ থেকে রহস্যময় কণ্ঠস্বর বলল, আমি দেখছি, মিয়া। তবে কাজটা শহরের বাইরে করতে হবে। হারুন মিয়া হাসলেন। ওরা তো গাজীপুরের দিকে যাচ্ছে, আমি সেটাই চাই। গাজীপুরে নতুন আশ্রয়, কিন্তু বিপদ আরও কাছে। রায়হানের বন্ধু তৌহিদ গাজীপুরের একটা কারখানায় চাকরি করে। তার ছোট একটা বাসা আছে, যেখানে কয়েকদিন থাকার সুযোগ হল। তোরা কিছুদিন এখানে থাকতে পারবি, কিন্তু সাবধানে থেকো। রাফিয়া ভাবছিল, এটা কি সত্যিই নিরাপদ, নাকি এটা কেবল নতুন এক ফাঁদ। কিন্তু তখনও সে জানত না, বিপদ তাদের আগেই ঘিরে ফেলেছে। গাজীপুরের বাতাস ঢাকার তুলনায় অনেকটা প্রশান্ত, কিন্তু এই প্রশান্তির আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। রায়হানের বন্ধু তৌহিদ তাদের থাকার জন্য এক ছোট্ট বাসার ব্যবস্থা করে দিয়েছিল। তোরা এখানে থাক, নিরাপদ থাকবে, তৌহিদ বলেছিল। কিন্তু সত্যিই কি এখানে নিরাপত্তা আছে? রাতের আধো অন্ধকারে গাজীপুরের এক নির্জন এলাকায় দুইজন লোক দেখা করল। একজন লোক বলল, ওরা এখানে এসেছে। রফিক মিয়া ফোনে কিছুক্ষণ কথা বলে মাথা ঝাঁকাল। হ্যাঁ, খবর পাকা। হারুন মিয়া যা বলেছিলেন, সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলছে। তাহলে এবার? রফিক হাসল। এবার কাজ শেষ করার সময়। সন্ধ্যার দিকে রাফিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। তার ভেতরে কেমন একটা অস্থিরতা কাজ করছিল। ফারহান বলল, কি হয়েছে? চুপচাপ হয়ে আছো কেন? রাফিয়া ধীরে বলল, আমি জানি না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। রায়হান একটু হেসে বলল, তুমি এখন সবকিছুকেই ভয় পাচ্ছ। কিন্তু পরের মুহূর্তেই দরজায় হঠাৎ জোরে কড়া নাড়ার শব্দ। ধরাম, ধরাম। দরজা খোলো। তিনজনেই একসঙ্গে চমকে উঠল। ওরা এসে গেছে। ফারহান ইশারা করল, পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। কিন্তু ঠিক তখনই দরজাটা ভেঙে ঢুকে পড়ল রফিক মিয়া আর তার দল। তাদের চোখে ছিল রাগ, প্রতিশোধের আগুন। তোমরা এবার আর পালাতে পারবে না। রাফিয়ার হৃদস্পন্দন থমকে গেল। এতদিন ধরে পালিয়ে বেড়ানোর পর আজ কি সত্যিই তার মুক্তির পথ বন্ধ হয়ে গেল? নাকি এবার সে নিজেই দাঁড়িয়ে লড়াই করবে? তোমরা এবার আর পালাতে পারবে না। রফিক মিয়া আর তার দল দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। চোখে মুখে হিংস্রতা, হাতে লাঠি আর মোটা দড়ি। যেন তারা আজই রাফিয়াকে ধরে নিয়ে যাবে, চিরতরে শেষ করে দেবে তার স্বাধীনতার স্বপ্ন। তোমার চাচা আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছে, রফিক মিয়া দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আজই ফিরিয়ে নিতে হবে, ভালোয় ভালোয় গেলে ভালো, না হলে জোর করেই নিয়ে যাব। রাফিয়া পিছিয়ে গেল। ফারহান তার সামনে এসে দাঁড়াল। তোমরা এটা করতে পারবে না। এটা বেআইনি। রফিক মিয়া হেসে উঠল। আইন? মিয়া, এই দেশে আমাদের মতো মানুষের জন্য আইন কি, তা আমরা ভালোই জানি। তার লোকেরা চারপাশে ছড়িয়ে পড়ল, যেন পালানোর সব পথ বন্ধ করে দিচ্ছে। রায়হান দ্রুত ফিসফিস করে বলল, আমাদের কিছু করতে হবে, এভাবে বসে থাকলে ধরা পড়ব। ঠিক সেই মুহূর্তে রাফিয়ার মাথায় একটা বুদ্ধি এলো। সে দ্রুত একটা কাচের জগ তুলে ছুঁড়ে মারল রফিক মিয়ার এক সহযোগীর মাথায়। আহহ! রক্ত ঝরতে শুরু করল। লোকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। এই সুযোগে ফারহান আর রায়হান তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। ঘরজুড়ে শুরু হলো মারামারি। একজন লোক ফারহানকে ধরে ফেলতে গেলে সে তাকে কনুই দিয়ে আঘাত করল। রায়হান একটা লাঠি তুলে রফিকের আরেক সহযোগীর পায়ে মারল। কিন্তু রফিক মিয়া এত সহজে হার মানার পাত্র নয়। সে এক ধাক্কায় ফারহানকে সরিয়ে দিয়ে রাফিয়ার দিকে এগিয়ে গেল। তোর মতো মেয়েরা সমাজের শৃঙ্খল ভাঙতে পারে না। সে এক হাতে দড়ি তুলে ধরল,
যেন এখনই তাকে বেঁধে ফেলবে। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে পুলিশের সাইরেনের শব্দ ভেসে এলো। কেউ পালানোর চেষ্টা করো না, তোমরা ঘেরাও হয়ে গেছ। রফিক মিয়া আর তার লোকেরা হতভম্ব হয়ে গেল। ফারহান দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, চোখে ছিল দৃঢ়তা। আইন কি তোমাদের হাতে? এবার দেখো কি হয়। দরজার বাইরে দাঁড়িয়েছিলেন মাহিন আরা, সেই এনজিও কর্মকর্তা যিনি কিছুদিন আগেই রাফিয়ার সাক্ষাৎকার নিয়েছিলেন। তার পাশেই দাঁড়িয়েছিলেন কয়েকজন পুলিশ অফিসার। এই মেয়েকে যারা জোর করে নিয়ে যেতে চেয়েছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে। রফিক মিয়া চেঁচিয়ে উঠল, তোমরা আমাদের থামাতে পারবে না। আমরা সমাজের নিয়ম মেনেই কাজ করছি। সমাজের নিয়ম নয়, অন্যায় করেছ। মাহিন আরার কণ্ঠ দৃঢ় ছিল। একজন স্বাধীন নারীকে বন্দী করতে চেয়েছ, এখন তার ফল ভোগ করো। পুলিশ রফিক মিয়া আর তার লোকদের ধরে ফেলল, হাতকড়া পরিয়ে নিয়ে যেতে লাগল। সবাই চলে যাওয়ার পর ঘরজুড়ে নীরবতা নেমে এলো। রাফিয়া ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। ফারহান পাশে বসে বলল, তুমি ঠিক আছো? সে মাথা ঝাঁকাল, কিন্তু তার চোখে জল চলে এলো। আমি কি সত্যিই জিতলাম? মাহিন আরা এগিয়ে এসে বললেন, তুমি শুধু নিজের জন্য না, সমাজের অনেক মেয়ের জন্য লড়েছ। এটা তোমার প্রথম জয়, কিন্তু এই পথ সহজ নয়। তুমি কি প্রস্তুত? রাফিয়া ধীরে মুচকি হাসল। আমি সারা জীবন এই লড়াই চালিয়ে যাব। ফারহান তাকিয়েছিল তার দিকে, একজন ভাঙা সমাজের শৃঙ্খল থেকে মুক্ত নারীর দিকে। এটাই কি সত্যিকারের স্বাধীনতা? আমরা একসঙ্গে নতুন পথ গড়ে তুলব, ফারহান মনে মনে প্রতিজ্ঞা করল। গল্প শেষ।